আমি কিছু বোঝার আগেই সে লাফিয়ে উঠে বিপিন চৌধুরীর গলা টিপে ধরল। বিপিন চৌধুরী আর্তকণ্ঠে বলতে লাগলো, বাঁচাও আমাকে, বাঁচাও ভাই, আমাকে বাঁচাও। ভারত এবং বিশ্ব সাহিত্যের অজ্ঞাততার কালো অন্ধকারে থাকা কিছু অতি প্রাকৃত অপশক্তি রহস্যের ভাণ্ডার নিয়েই গল্পকার চ্যানেলটি। এই চ্যানেলটিতে আছে একটু ভয়, কিছুটা ভয়, আরও অনেকটা ভয়। সো স্টে কানেক্টেড। আজকের গল্পের নাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিপিন বাবুর চশমা। গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত শুকতারার 101 ভূতের গল্প এই সংকলনটি থেকে। সকল চরিত্রের কণ্ঠে রয়েছে আমি আদিত্য। এই গল্পটির প্রযোজনা এবং প্রোডাকশনে সাহায্য করেছে ক্রিসকস প্রোডাকশন। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প বিপিন বাবুর চশমা। পলাশপুর রেল স্টেশনে রাত্রি 2:10 একটা ট্রেন থামে। অত রাতে ট্রেন বলেই তাতে পলাশপুর থেকে কোনো যাত্রী ওঠে না। কোনো কোনো দিন ট্রেনটা 2-3 ঘন্টা লেটও করে। আস্তে আস্তে ভোরও হয়ে যায়। কে সারা রাত স্টেশনে বসে থাকতে চায়? হঠাৎ বিশেষ প্রয়োজনে আজ আমাকে কলকাতা যেতেই হবে, তাই ওই ট্রেনের টিকিটটাই কিনেছি। বেশি রাত হয়ে গেলে সাইকেল রিক্সা পাওয়া যায় না, তাই রাত 12টার মধ্যেই স্টেশনে পৌঁছে গেলাম। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আর কেউ নেই। বেশ হাত পা ছড়িয়ে থাকা যায়, ইচ্ছা করলে বইও পড়া যায়। এই সময় স্টেশনটাকে ঘুমন্ত মনে হয়। কুলি কিংবা পানবিড়িওয়ালাও ঘুমোয়। আমি একখানা বই খুলে পড়তে বসলাম। কিছুক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পর দরজা ঠেলে একজন মাঝবয়সী লোক ঢুকলো। পাজামা আর পাঞ্জাবি পরা, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথায় অল্প টাক। লোকটাকে একটু চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারলাম না। আবার আমি বইয়ে মনোযোগ দিলাম। একটু পরে লোকটি গলা খাঁকড়ানি দিয়ে আমার কাছে এসে বলল, আচ্ছা, আমি কি আপনার কাছে একটু বসতে পারি? আমি একটা চামড়ার ব্যাগ এনেছি, সেটা আমার পায়ের কাছে রাখা। ব্যাগটার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললাম, হ্যাঁ বসুন না। যদিও মনে মনে একটু অবাক হলাম, এত বড় ঘর, অনেকগুলি চেয়ার থাকতে লোকটি আমার কাছে কেন বসতে চায়। লোকটি বলল, আসলে রাত্রির বেলা আমার একা একা থাকতে ভয় করে। আমি বিপিন চৌধুরী, আগে মেমারি কোর্টের জজ ছিলাম। এই মানুষটি একটি জজ সাহেব শুনে আমার খানিকটা সম্ভ্রম হলো। জজদের কত ক্ষমতা, ইচ্ছা করলেই মানুষকে জেলে ভরে দিতে পারে, এমনকি ফাঁসিও দিতে পারে। যেন আমার মনের কথাটা বুঝতে পেরেই বিপিন চৌধুরী বললেন, জর্জের চাকরি বড় বিপদের চাকরি, জানেন? সেই জন্যই আমি তাড়াতাড়ি রিটায়ার করেছি, কিন্তু তবু বিপদ আমাকে ছাড়ে না। আমি কিছুটা কৌতূহলী হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলুম। বিপিন চৌধুরী বললেন, এই চাকরিতে মানুষকে কত রকম শাস্তি দিতে হয়। অনেক সময় নির্দোষ লোকও শাস্তি পায়, তাও অস্বীকার আমি করছি না। উকিলরা এমনভাবে মামলা সাজায় যে মাথা গুলিয়ে যায়। একবার কি হয়েছিল জানেন? বিপিনবাবু একটা সিগারেট ধরিয়ে প্যাকেটটা এগিয়ে দিয়ে আমার দিকে বললেন, খাবে? আমি দুদিকে মাথা নেড়ে বললাম, আমি খাই না। সিগারেটের ধোঁয়ার গন্ধও আমার খারাপ লাগে, কিন্তু এখন গল্প শোনার লোভে ভদ্রলোকের দিকে চেয়ে রইলাম। বিপিনবাবু বললেন, তবে শুনুন, একবার নকুল বিশ্বাস নামে একজন লোকের বিরুদ্ধে মামলা চলেছিল। লোকটির খুব শক্তপুক্ত চেহারা, লম্বা, চোখ দুটো দেখলেই ভয় করে। ওর নামে খুনের মামলা।
রাগের মাথায় এক বন্ধুকে খুন করে ফেলেছি, তাও খুব বীভৎসভাবে। একটা পাথর দিয়ে ঠুকে মাথাটা একেবারে ছাদ্য করে দিয়েছিল। লোকটি অবশ্য অস্বীকার করেছে নিজের দোষ, বারবার বলেছে যে পুরো ব্যাপারটাই সাজানো, মেরেছে অন্য এক বন্ধু, ওর নামে দোষ চাপিয়েছে। এমন কথা তো অনেকেই বলে। 7জন লোক সাক্ষী দিল নকুলের বিরুদ্ধে। ওর বাড়িতে একটা রক্তমাখা জামাও পাওয়া গেছিল। নকুলের ফাঁসির হুকুম দিতেই হলো। তখন নকুল রাগের চোটে কাঠগোড়া ধরে ঝাঁকাতে লাগলো। আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে বলল, জজ সাহেব, তুমি আমাকে বিনা দেশে ফাঁসিতে পাঠাচ্ছ? তোমায় আমি ছাড়বো না। একদিন না একদিন এসে তোমার গলা টিপে মারব। আমার হাতেই তুমি মরবে। আমি জিজ্ঞেস করলাম, লোকটি কি সত্যি ফাঁসি হয়েছিল? অনেক ফাঁসি আসামি তো ছাড়া পেয়ে যায়। তার পরিপ্রেক্ষিতে বিপিনবাবু বললেন, নকুল ছাড়া পায়নি, আর আপিল করেছিল বটে, সুবিধে হয়নি। 1 বছর বাদে নকুলের ফাঁসি হয়ে গেল। কেউ তার ডেড বডি নিতে আসেনি, তাই জেলের লোকেরাই পুড়িয়ে ফেলে। কিন্তু নকুল আমার পিছু ছাড়েনি। আমি চাকরিতে ইস্তফা দিয়ে অন্য জায়গায় চলে এসেছি, তাও। তার মানে? সে তো মরে গেছে, তবু কি করে? বিপিনবাবু বলল, তার আত্মা অন্য মানুষের রূপ ধরে আসে। 2বার আমার গলা টিপে ধরেছি। আমি এবার নিজের হাসি চেপে রাখতে পারলাম না। ভূতের গল্প? আপনি বুঝি ভূতে বিশ্বাস করেন? আগে করতাম না জানেন, এখন তো বিশ্বাস না করে উপায় নেই। 3বার সে আমাকে আক্রমণ করেছে। অন্য লোকজন এসে পড়ায় বেঁচে গেছি। রাত্রিতে আমি একা একা কোথাও যাই না। নেহাত আমার মেয়ের অসুখের খবর পেয়ে তাই। আমি বললাম, এখানে ভূত আসবে না, আপনার কোনো চিন্তা নেই। বিপিনবাবু হাত দিয়ে পাশে কি যেন খুঁজতে লাগলো। আপন মনে বলল, আমার চশমাটা কোথায় গেল জানেন? কোথায় রাখলাম চশমাটা? আরে ওই তো দেখুন না, আপনার পাশের চেয়ারেই রেখেছেন। বিপিনবাবু এর চশমাটা পেয়ে চোখে লাগিয়ে বলল, চশমা ছাড়া আমি কিছু দেখতে পাই না। একেবারে নকুল এসে গলা টিপে ধরার পর চোখ দুটো বেশি খারাপ হয়ে গেছে। এমন সময় এই ঘরটায় আরেকজন লোক ঢুকলো। রোগা পাতলা চেহারা, সঙ্গে কোনো তার মালপত্র নেই। বসলো গিয়ে একটু দূরের চেয়ারে। বিপিনবাবু ফিসফিস করে বলল, সাবধান, এ হতে পারে কিন্তু। আমি জিজ্ঞেস করলাম, আপনার সেই নকুলের বয়স কত ছিল? বিপিনবাবু বলল, 42। এর তো অনেক কম বয়স, 30-এর বেশি না। বিপিনবাবু বলল, তাতে কি, নকুলের আত্মা ওর শরীরে ঢুকে পড়তেই পারে। আমি অবিশ্বাসে হাসি দিয়ে নতুন লোকটির দিকে আর চোখে তাকালাম। নিতান্তই নিরীহ চেহারা, তবে ফার্স্ট ক্লাসের যাত্রী বলে মনে হয় না। লোকটি আমাদের উদ্দেশ্য করে বলল, ট্রেন বোধহয় লেট হবে, আপনারা ঘুমিয়ে পড়তে পারেন। আমার অবশ্য ঘুমোবার একটুও ইচ্ছা নেই। আমি আবার বই খুললাম। নতুন লোকটি একটু পরেই বাথরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। সেদিকে কয়েক পাক গিয়েই ঝপ করে পড়ে গেল মাটিতে। মুখ দিয়ে গো গো শব্দ করতে লাগলো। মির্গি রোগীদের এরকম হয়। আমি লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আরে কি হলো, কি হলো, আরে কি হলো আপনার? উত্তর না দিয়ে তখনও একরকম শব্দই করে যেতে লাগলো। আমি বললাম, চোখে মুখে জল দিতে হবে। সঙ্গে সঙ্গে লোকটির যেন জ্ঞান ফিরে এলো। কটমট করছে দুটো চোখ। বিপিন চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তুই সেই জজ সাহেব না? আজ তোকে শেষ করব আমি। নকুল বিশ্বাস কথার খেলাপ করে না। আমি কিছু বোঝার আগেই সে লাফিয়ে উঠে বিপিন চৌধুরীর গলা টিপে ধরল। বিপিন চৌধুরী আর্তকণ্ঠে বলতে লাগলো, বাঁচাও আমাকে, বাঁচাও ভাই, আমাকে বাঁচাও, এ মেরে ফেলবে আমাকে। আমার বিস্ময়ের ঘোর কাটতে খানিকটা সময় লাগলো। সত্যি সত্যি এরকম হয়।
এই নিরীহ চেহারার লোকটার শরীরে নকুল বিশ্বাস নামে একজন খুনির আত্মা ভয় করেছে। আমি পেছন দিক থেকে লোকটাকে টেনে ছাড়াবার চেষ্টা করলাম। অমনি লোকটি বিপিন চৌধুরীকে ছেড়ে দিয়ে উল্টো দিকে আচমকা এক ধাক্কা মারল আমাকে। তাল সামলাতে না পেরে আমি পড়ে গেলাম মাটিতে। সেই লোকটি তখন আমার বুকের ওপর চড়ে আমার গলা টিপে ধরল। বিপিন চৌধুরী এই ফাঁকে দৌড়ে পালালো ঘর থেকে। বুকের ভেতরটা আঁকুপাকু করছে আমার। এবারে আমি দারুণ ভয় পেয়ে গেছি। ভূতের সাথে লড়াই করব কি করে? আমি কাতর গলায় বললাম, আমাকে মারছেন কেন? আমি তো কোনো দোষ করিনি। লোকটি অমনি হাত আলগা করে বলল, তাই তো, তোমায় কেন মারব? সে বেটা পালালো কোথায়? লোকটি আমাকে ছেড়ে দিয়ে ছুটল তীরের মতো বিপিন চৌধুরীকে ধরতে। মুক্তি পেয়েই আমি হাঁপাতে লাগলাম। বাপরে বাপ, খুব জোর বাঁচা গেছে। কি সব যেন ভুতুরে কাণ্ড বাবা। দারুণ তেষ্টা পেয়ে গেছে। চামড়ার ব্যাগটায় জলের বোতল আছে। সেই ব্যাগটার দিকে হাত বাড়াতেই আমি চমকে উঠলাম। ব্যাগটা নেই সেখানে, ঘরের মধ্যে কোথাও নেই। তারপর প্যান্টের পকেটে হাত দিয়ে দেখলাম মানি ব্যাগটাও নেই। তার মানে সবটাই সাজানো, সবটাই অভিনয়, ভূত টুত কিছু নয়। বিপিন চৌধুরী নামের ওই কালো লোকটা ব্যাগ তুলে নিয়ে পালিয়েছে, আর ধস্তাধস্তির সময় অন্য লোকটা পকেট থেকে তুলে নিয়েছে আমার মানি ব্যাগটা। মানি ব্যাগে অবশ্যই বেশি টাকা ছিল না, কিন্তু কালো ব্যাগটাই ছিল 50,000 টাকা। শিগগিরই আমার দাদার মেয়ের বিয়ে। বাবা সেই জন্য টাকাটা ব্যাংক থেকে তুলে আমার হাত দিয়ে পাঠাচ্ছিলেন। বিপিন চৌধুরী ব্যাংকে ঘোরাঘুরি করে, দেখে কে কত টাকা তোলে। আমি যে আজ এই ট্রেনে কলকাতায় যাব তাও কোনো রকমে জেনেছে। তাহলে এখন কি হবে? এখন তো ওদের ধরা অসম্ভব। নিশ্চয়ই মিলিয়ে গেছে বাইরের অন্ধকারে। পুলিশকে কি একটা খবর দেবো? কিন্তু কিছু লাভ হবে কি? আমার মনটা ভেঙে গেল। হঠাৎ নজরে পড়ল মাটিতে বিপিন চৌধুরীর চশমাটা পড়ে আছে। আচ্ছা, এটা যদি পুলিশের কোনো কাজে লাগে, সেই ভেবে তুলে নিলাম চশমাটা। তারপর দরজার কাছে এসে দাঁড়ালাম। ট্রেন আসার আর বেশি দেরি নেই। স্টেশন জেগে উঠেছে, কিন্তু আমি দেখলাম একটা জায়গায় একটা ছোটোখাটো ভিড়। লোকেরা গোল হয়ে দাঁড়িয়ে, মাঝখানে যেন কিছু একটা রয়েছে। আমি দৌড়ে গেলাম সেদিকে। আবার চমকে উঠলাম। মাটিতে পড়ে আছে বিপিন চৌধুরী নামের সেই লোকটি, পাশেই তার চামড়ার কালো ব্যাগটা। লোকজনের মুখে যেটা শুনে বুঝলাম, লোকটি ব্যাগ নিয়ে ছুটে পালাচ্ছিল। একটা পাথরে পা লেগে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেছে। মাথায় চোট লেগেছে খুব। দুজন লোক তার চোখে মুখে জল ছিটিয়ে দিচ্ছে। আমি বুঝলাম চশমার ব্যাপারে লোকটি সত্যি কথাই বলেছিল। সে চোখে ভালো দেখতে পায় না, তাই হোঁচট খেয়েছে। একটু পরেই লোকটির জ্ঞান ফিরে এলো। চোখ মেলে তাকালো সবার দিকে। ভিড় ঠেলে একেবারে সামনে গিয়ে তার সামনে চশমাটা দোলাতে দোলাতে বললাম, এই যে নকল জজ সাহেব, তোমার সত্যিকারের নামটা বলো তো। লোকটি হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমাকে মারবেন না, আমার নাম নকুল বিশ্বাস। আমাকে একটা শাস্তি দাও, ফাঁসি দিও না।